রাইট ফ্রম ভার্ব আসলে কিভাবে তুমি এইচএসসি পরীক্ষায় অ্যান্সার গুলা করবা। এই রাইট ফ্রম ভার্বের জন্য কিছু গুরুত্বপূর্ণ জায়গা আছে যেগুলো তোমাদের জানা উচিত। যদি পরীক্ষায় প্রশ্ন বেশি কঠিনও মনে হয়, তখনও তুমি কিন্তু ট্রিকি ওয়েতে পেয়ে আসবা। এখন খেয়াল করো, প্রথমত আমাদের টাইম ফ্রেম খেয়াল করতে হবে যে রাইট ফ্রম ভার্বের জন্য কিন্তু এই টাইম ফ্রেম বা সময়ের ফ্রেমটা গুরুত্বপূর্ণ। এটা বর্তমানে চলছে নাকি অতীতের কোনো কাজ নাকি ভবিষ্যৎ কোনো কিছু বোঝাচ্ছে। প্যাসেজটা সুন্দর করে বা বাক্যটাকে সুন্দর করে বুঝতে হবে, ঠিক আছে? তো আজকে আমি দেখো টাইম ফ্রেমের কথা বলবো, এবং এই পুরো প্যাসেজটাই কিন্তু এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বর্তমানে যেটা আসলে পৃথিবীকে লিড দিচ্ছে এআই, সেই রিলেটেড। এইটা টাইম ফ্রেমটা খুব গুরুত্বপূর্ণ করে এখানে দেখতে হবে। তারপর এখানে খেয়াল করতে হবে খুব গুরুত্বপূর্ণ ভাবে, অ্যাক্টিভ আছে বাক্যটা নাকি বাক্যটা তোমার হচ্ছে প্যাসিভ। এটা বাক্যটা অ্যাক্টিভ আছে নাকি বাক্যটা প্যাসিভ আছে তোমাকে বুঝতে হবে, যে এটা প্রত্যক্ষভাবে চলছে নাকি পরোক্ষভাবে চলছে, ঠিক আছে? এখন তোমাদের শুনলাম তোমাদের কলেজ কোশ্চেন নিয়ে নাকি অনেক সমস্যা আছে, কলেজ কোশ্চেন সলভের যথেষ্ট পরিমাণ তোমরা ক্লাস পাও না। তো এই জন্য আমি তোমাদের জন্য আজকে দেখো রাজশাহী ক্যাডেট কলেজের রিসেন্ট সময় 26-এ যে টেস্ট পরীক্ষা হয়েছে সেটার প্রশ্ন নিয়ে তোমাদের কাছে এসেছি। এরকম টাইপ যে ওয়েতে আমি তোমাদের আজকে তোমাদের সলভ করে দেখাবো, এই ওয়ে গুলাই কিন্তু তোমরা ডিরেক্টলি ডিরেক্টলি তোমরা কি করবা, রাইট ফর ভার্বের অ্যান্সার করার জন্য এই ওয়ে গুলো কিন্তু তুমি একটু ফলো করবা, ঠিক আছে? চলো কোশ্চেনে যাই। কি বলতেছে দেখো, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ড্যাশ রিশেপ, রিশেপ বলতে গেলে পুনরায় কোনো শেপ দেওয়া বোঝাচ্ছে, ঠিক আছে? মডার্ন সিভিলাইজেশন ফাস্টার দ্যান মোস্ট ইনোভেশনস এভার। এখন খেয়াল করো এই যে পুরো বাক্যটা, এই বাক্যটাতে কি কোনো কি গ্রামাটিক্যাল হিন্টস দেওয়া আছে? কোনো হিন্ট যদি না দেওয়া থাকে তো তোমাকে বাক্যের অ্যাকসেন্ট মানে ইংলিশটা কোন ওয়েতে বলছে বা বাংলা অর্থটা কেমন হচ্ছে সেই অ্যাকসেন্টে কাজে লাগাতে হবে। তা দেখো এআইটা কি করতেছে, এআইটা কিন্তু আমাদের মডার্ন সিভিলাইজেশনটাকে রিশেপিং করতেছে। কি করতেছে? রিশেপিং করতেছে। তাহলে বর্তমানে যদি কোনো কাজ চলমান বুঝে তাহলে সেটা কি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে কি হবে, এখানে অ্যান্সার হবে ইজ রিশেপিং। ইজ কি বলতো? রিশেপিং। এই যে এ নাম্বার অ্যান্সারটা হবে কি, ইজ রিশেপিং মডার্ন সিভিলাইজেশন ফাস্টার দ্যান মোস্ট ইনোভেশনস এভার ডিড। বিগত সময়ে যা করা হয়েছিল সেটার থেকে কিন্তু কি করতেছে বলতো, ফাস্টার। এটা এআইটা কিসের জন্য, কিসের জন্য দেখো এটাই বেশি ফাস্টার আগের তুলনায়। এই জন্য ডু থেকে আমি কি করে ফেললাম, ডিড। আগের ইনোভেশনের সাথে বর্তমানের এআই ইনোভেশনের তুলনা হচ্ছে কিন্তু এই প্যাসেজটা দিয়ে, হ্যাঁ? ওকে, প্রথম লাইনটা দিয়ে এটা বোঝাচ্ছে। পরেরটা কি বলতেছে দেখো, ইট, তারপরে বলতেছে ড্যাশ অ্যাপ্লাই ইন মেডিসিন এডুকেশন অ্যান্ড গভর্নেন্স। এটা একটা প্যাসিভ বাক্য উইদাউট এনি ডাউট। কেন দেখো, ডিরেক্টলি যখন আমার বাক্যটা বুঝতে হবে যে এটা আসলে কি করতেছে, এআইটি কি নিজে নিজে এই মেডিসিন এডুকেশন গভর্নেন্সে কাজ করতেছে, নাকি এআইটা মানুষ কোন মানুষের কাজের মাধ্যমে এআইটা অ্যাপ্লাই করা হচ্ছে। তাহলে মানুষের কাজের মাধ্যমে করা হচ্ছে না, মানুষ করতেছে না বিভিন্ন ক্ষেত্রে অ্যাপ্লাই, এই জন্য এটা প্যাসিভ সেন্সে হবে। আর প্যাসিভ সেন্সে হলেই কি হবে বলতো, প্যাসিভ সেন্সে হলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ হবে। তাহলে এটার পরে কি হবে, ইট ইজ অ্যাপ্লাইড, এম ইজ আর এর পরে ভি থ্রি হয়, ঠিক আছে? ভি থ্রি মানে প্যাসিভ মানেই কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট প্যাসিভ, এই জন্য কি এম ইজ আর এর পরে ভি থ্রি। তাহলে কি হচ্ছে, ইট ইজ অ্যাপ্লাইড। দেখো, ইট ইজ অ্যাপ্লাইড, এটা অ্যাপ্লাই করা হয় কি ক্ষেত্রে, মেডিসিনের ক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে, গভর্নেন্সের ক্ষেত্রে। ওকে, এবার ডি নাম্বার চলো। ডি নাম্বার কি বলছে, হোয়াইল এআই। হোয়াইল খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। হোয়াইল তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বেশি বসবে। যখন অতীতে কোনো কাজ চলমান বোঝাচ্ছে তখন সেটা পাস্ট কন্টিনিউয়াস হিসেবে কাজ করবে, এবং বর্তমানে যখন কোনো কাজ বুঝাবে তখন সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। মনে রাখবা, হোয়াইলের পর সাবজেক্ট থাকলেই কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আর যদি সাবজেক্ট না থাকে তাহলে ডিরেক্টলি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে একটা আইএনজি যুক্ত করে দেবো, মানে ভি ওয়ান প্লাস আইএনজি করলে কাজ শেষ হয়ে যায়। যে দেখেন এয়ার পার্ট মানে হোয়াইলের পার্টে সাবজেক্ট আছে, তাহলে এআইটা কি বলতো, এখানে একটা সাবজেক্ট, তাই না? তাহলে হোয়াইল এখানে বাক্যটা কি বলতেছে যে ড্যাশ ইনক্রিজ এফিসিয়েন্সি এথিক্যাল কনসার্নস। এটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস টেন্স গঠন করবে, যেহেতু এটা বর্তমানে চলমান প্রসেস, ঠিক আছে? হোয়াইল এআই, তাহলে এখানে কি হচ্ছে বলতো, হোয়াইল এআই ইজ ইনক্রিজিং। এই যে খেয়াল করে অ্যান্সারটা হয়ে গেল, হোয়াইল এআই ইজ ইনক্রিজিং এফিসিয়েন্সি এথিক্যাল কনসার্নস। এথিক্যাল বলতে নৈতিক, এথিক্যাল বলতে কি বোঝায় বলতো, নৈতিক। আর এই কোশ্চেনটা অনেকে ভুল করবে তোমরা, বা 95% স্টুডেন্টই কিন্তু কোশ্চেনটা ভুল করে আসতে পারো। এই নাম্বারটা আমি স্পেশালি দেখাই, খেয়াল করো। এথিক্যাল কনসার্নস রেইজ, ঠিক আছে? এথিক্যাল কনসার্নটা কিন্তু রেজ হচ্ছে। এথিক্যাল কনসার্ন মানে কি, নৈতিক যে ব্যাপারটা, ঠিক আছে, নৈতিক যে উদ্বেগটা, এটা কি হচ্ছে বলতো, রেজ মানে সামনের দিকে আসতেছে, তৈরি হচ্ছে। তাহলে এখানে বর্তমানে তৈরি হচ্ছে। তাহলে এখানে দেখো তো, এথিক্যাল কনসার্নস, কনসার্ন নাই কিন্তু উদ্বেগ, অনেকগুলো উদ্বেগ, মানে জিনিসটা প্লুরাল, একটা বিভিন্ন ধরনের উদ্বেগকে একত্রে সমন্বয় করা হয়েছে, এই জন্য একটা প্লুরাল হিসেবে কাজ করতেছে। তাহলে কি হবে এরপরে আর, তারপরে দেখো বিং
রেইজড, ভালো মতো খেয়াল করবা। আর বিইং রেইজড কেন হলো? এটা হচ্ছে এবং এটা প্যাসিভে চলে যাচ্ছে। এটা কি চলে যাচ্ছে বলতো? আর বিইং, এটা হচ্ছে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ। এম বিইং, ইজ বিইং, আর বিইং, যেহেতু কনসার্ন সেজন্য কি হচ্ছে এখানে আর বিইং কি রেজ হচ্ছে। ঠিক আছে, এরপরে চলো, এরপরে আমরা এফ নাম্বার কোশ্চেনটা খেয়াল করি। এফ নাম্বার কোশ্চেনটা ইফ দিয়ে শুরু, এটা আমরা জানি ইফ মানে কি কন্ডিশনাল সেন্টেন্স, তাই না? এখন পুরো বাক্যটা খেয়াল করতে হবে এবং পুরো বাক্যটার মিনিং বোঝার চেষ্টা করতে হবে যেটা কোন কন্ডিশনাল হবে। দেখো, ইফ দিস কনসার্নস ড্যাশ ইগনোর লং টার্ম কনসিকুয়েন্সেস, কনসিকুয়েন্সেস মানে কি ফলাফল, ড্যাশ বি সেভিয়ার, তাই না? বলতেছে দেখো, ইফ দিস কনসার্নস, এই যে দেখো এই কনসার্নস গুলো যদি ইগনোর করা হয়, বাংলা মিনিং বোঝার চেষ্টা করো, বাংলা অ্যাকসেন্টটা বুঝতে হবে তোমাকে। যদি কনসার্ন গুলো কি করা ইগনোর করা হয়, কিসের কনসার্ন? ওই উদ্বেগ গুলো যদি কি করা হয়, কি করা হয় বলতো? ইগনোর করা হয়, তাহলে এখানে অ্যান্সার কি হবে? ইফ দিস কনসার্নস আর ইগনোরড, আর ইগনোরড, এই যে খেয়াল করো, এটা প্যাসিভ করে দিলাম। তাহলে খেয়াল করো, ইফ এর পরে যদি ডিরেক্টলি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখি, সেটা অ্যাক্টিভ বা প্যাসিভ, তাহলে পরের অংশ আমি কি করব? এটা অবশ্যই ফার্স্ট কন্ডিশন হবে। এখন যেহেতু প্যাসিভে কাজ করতেছে, তাহলে এটাও কি হবে দেখো তো? লং টার্ম কনসিকুয়েন্সেস উইল বি সেভিয়ার, এটাও কিন্তু কি হবে বলতো? এটাও কিন্তু প্যাসিভ হিসেবে কাজ করবে। তাহলে এখানে অ্যান্সার হবে কি বলতো? উইল বি সেভিয়ার, মানে তীব্র হবে। লং টার্ম কনসিকুয়েন্সেসটা মানে দীর্ঘকালীন যে ফলাফল, এটা কি হবে বলতো? তীব্র হতে থাকবে। ঠিক আছে, তারপরে দেখো লাস্টের দিকে আমি চলে আসি, বলতেছে মেনি এক্সপার্টস সাজেস্ট দ্যাট রেগুলেশনস ড্যাশ ডেভেলপ, ঠিক আছে, এআই অটোনমি, তাহলে এখানে ডেভেলপ, এখানে তোমরা অনেকেই বুঝতে পারতেছো যে মেনি এক্সপার্ট সাজেস্ট দ্যাট রেগুলেশনস শুড বি ডেভেলপড, এখন এটা প্যাসিভে যাবে। বিকজ এই রেগুলেশন গুলা কারা করবে বলতো? সাজেস্ট রেগুলেশন, এই রেগুলেশন গুলো হয় গভর্নমেন্ট করবে, আদারওয়াইজ ডিআই যারা তৈরি করেছে সেই কর্তৃপক্ষ করবে, বা আমাদের কিন্তু কি করতে হবে? কনসার্নের জায়গাগুলা ইনশিওর করতে হবে, এটা প্যাসিভে চলে যাবে না। তাহলে এখানে আইস নাম্বার যে অ্যান্সারটা, এটা হবে তোমার হচ্ছে ডিরেক্টলি কি হবে বলতো? শুড বি ডেভেলপড। এখন এই অ্যাক্টিভ আর প্যাসিভ ধরতে গেলে তোমাদের কিন্তু বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, যারা বুঝতে পারবা না তারা অবশ্যই এই অ্যাক্টিভ প্যাসিভের যে জায়গাটা, আমি এটা নিয়ে আলাপ করবো, এটা নিয়ে আলোচনা করবো পরবর্তী যে কোনো ভিডিওতে, অবশ্যই তোমরা ভিডিওটা দেখে ফেলবা, তাহলে বুঝতে পারবা। তাহলে কি হচ্ছে দেখো, যে মেনি এক্সপার্টস সাজেস্ট দ্যাট রেগুলেশন শুড বি ডেভেলপ বিফোর এআই অটোনমি, এটা অ্যাক্টিভ করে দিলাম। ঠিক আছে, অটোনমি, ঠিক আছে। এখানে দেখো এআই অটোনমি কি বলতেছে? এক্সপ্যান্ড, তাহলে এখানে ডিরেক্টলি এক্সপ্যান্ড থেকে তোমার হচ্ছে অ্যান্সার হয়ে যাবে এক্সপ্যান্ডস। এই যে খেয়াল করো, বলতেছে শুড বি ডেভেলপ বিফোর এআই অটোনমি এক্সপ্যান্ডস, আই নাম্বার গেল। তারপর যে নাম্বার খেয়াল করো, আই প্রেফার, প্রেফারের পরে কি হয় দেখো, প্রেফারের পরে মনে রাখবা বলতেছে আই প্রেফার ড্যাশ ইউজ টেকনোলজি কনসিয়াসলি। এখন প্রেফারের পরে ডিরেক্টলি হয় তুমি টু প্লাস ভি ওয়ান করো, অথবা ডিরেক্টলি ভি ওয়ান প্লাস আইএনজি করে দাও প্রেফারের পরে। তাহলে এখানে অ্যান্সার হবে তোমার হচ্ছে আই প্রেফার ইউজিং টেকনোলজি কনসিয়াসলি, অথবা আই প্রেফার টু ইউজ টেকনোলজি কনসিয়াসলি। আশা করি বুঝতে পেরেছো। এই যে টিপস এবং ট্রিক্স গুলো তোমাদের দিলাম, এইভাবে কিন্তু চেষ্টা করবা যে যে ওয়েতে তোমাদের বলা হয়েছে রাইট ফর্ম ভার্ব করার জন্য, সেই সব ওয়ে গুলো তোমরা অবশ্যই ফলো করো। যদি বুঝতে না পারো আমাকে কমেন্ট অবশ্যই জানাবে যে কোন জায়গাটায় কোন রুলসে বুঝতে পারোনি। আমি চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে তোমাদের জন্য আলোচনা করতে, এবং তোমাদের কোন বোর্ডে কোন টপিকে কোন কোশ্চেনের সমস্যা হচ্ছে, তোমাদের কোন কলেজ পরীক্ষায় কোন টেস্ট পরীক্ষার কোন কলেজে কোন কোশ্চেনের সমস্যা হচ্ছে, কোন আইটেমের সমস্যা হচ্ছে, আমাকে দেখলে তোমার স্ক্রিনশট পাঠিয়ে দিতে পারো কমেন্টে। আমি অবশ্যই সে সকল সমস্যা নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হবো ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।